পঞ্চদশ সংশোধনী এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না, এটাতে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, এবং এই জিনিসগুলো আমরা পঞ্চদশ সংশোধনী মামলায় কোর্টের সামনে আর্গু করেছিলাম, এবং এই আর্গুমেন্ট গুলো ডক্টর মজুমদার যে বইটা দেখালেন এখানে আপনারা পাবেন যে কিভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তো এখন রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো খারাপ দিককে অসাংবিধানিক ঘোষণা করা হয়। এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানকে সংশোধন অযোগ্য করার যে ধারা সেটাকে, গণভোটের একটা বিষয় ছিল সেটাকে, তারপরে সাথের একটা সিডিশনের অফেন্স পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই গুরুতরভাবে খর্ব করেছিল। তো এই সমস্ত অনেকগুলো পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো নেগেটিভ দিককে অসাংবিধানিক ঘোষণা করেছে। সেই কারণে রায়ের ব্যাপারে আমরা সন্তুষ্ট, কারণ এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল অর্জন আমি বলবো এই রায়কে। তবে পঞ্চদশ সংশোধনীর আরো অনেকগুলো বিষয় ছিল, এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, এবং সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছে। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা কিছুদিন আগে বোধহয় ওয়েবসাইটে রায় শেষ করে বক্তব্যটা শেষ হোক, তারপর আপনারা প্রশ্ন করেন। আসলে রায় এখন প্লিজ বক্তব্য শেষ হোক। আচ্ছা বক্তব্য শেষ করুন, আচ্ছা বক্তব্যটা শেষ করুন, তারপরে প্রশ্ন করেন। রায় বাস্তবায়ন বলতে এটা যেহেতু একটা সাংবিধানিক সংশোধনীর সাংবিধানিকতা নিয়ে রায় হওয়ার পরেই রায়টা কার্যকর হয়ে যায়, এটা বাস্তবায়ন করার জন্য আর কোনো পদক্ষেপ নিতে হয় না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন মাননীয় আদালত, সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে, এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে। কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা সাতির খ ধারা সংক্রান্ত বিধান পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে গেছে, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসেনি। এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল দুই ভাবে। আপনারা হয়তো অনেকে জানবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ত্রয়োদশ সংশোধনী, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদও বাতিল করেছিল পঞ্চদশ সংশোধনী। সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে, কিন্তু আপিল বিভাগের রায়টা এখনো রয়ে গেছে। সেই ত্রয়োদশ সংশোধনী রায়ের ব্যাপারে ডক্টর মজুমদার পিটিশনার হয়ে একটা রিভিউ দাখিল করেছেন, সেটা এখন আপিল বিভাগে বিচারাধীন আছে। তো ওই মামলার শুনানি শেষে যখন ওই মামলার রায় আমরা আশা করি যখন ডক্টর মজুমদারদের পক্ষে আসবে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে। তো এটা গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আর এই পঞ্চদশ সংশোধনী মামলার আমি যেমনটা বলছিলাম, যেমন মাননীয় আদালতের পর্যবেক্ষণে এটা উঠে এসছে যে পঞ্চদশ সংশোধনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা হয়। একটা হলো এটার মূল বিষয়গত যে পঞ্চদশ সংশোধনী যে সমস্ত বিষয় সংবিধানে যুক্ত করেছে সেই বিষয়গুলো অসাংবিধানিক। তো এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত, কিন্তু বিষয়ের বাইরেও প্রক্রিয়ার একটা ব্যাপার আছে। একটা সংবিধান সংশোধন প্রণয়নের কতগুলো প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ হয়নি।
পার্লামেন্টারি কমিটিকে পাশ কাটানো হয়েছে, একজন ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই জিনিসগুলোই ওনার এই আমাদের ডক্টর মজুমদারের এই বইতে খুবই সুন্দরভাবে আছে এবং এগুলো আমরা আর্গু করেছিলাম। এবং প্রসিডিউরালিও আরো অনেকগুলো ফ্লজ আছে এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে। এবং আমাদের শুধু পঞ্চদশ সংশোধনী মামলা নয়, আরো যে সমস্ত সংবিধান সংশোধনী বিষয়ক মামলা হয়েছে, অষ্টম সংশোধনী, 16তম সংশোধনী, সবগুলোতে বলা আছে যে সংবিধান সংশোধন বৈধ হতে হলে এটা প্রক্রিয়াগতভাবে সঠিক হতে হবে, পাশাপাশি যে বিষয়গুলো সংবিধানের সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হবে সেই বিষয়গুলোকেও সাংবিধানিক। কিন্তু পদ্ধতিগত ত্রুটির বিষয় যদিও আদালত পর্যবেক্ষণে বলেছেন, কিন্তু তারপরও পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয় নাই। আমরা আদালতকে বলেছিলাম যে এই পদ্ধতিগত ত্রুটির কারণে এটাকে পুরোটা বাতিল করা হবে। রিভিউটা আপিল বিভাগের কার্যতালিকায় আছে, এটা শুনানি শুরু হয়নি, এটা আশা করি অচিরে হয়তো শুনানি শুরু হবে এবং শুনানি শুরু হলে এটা কিছু কার্য দিবস, কিছু সপ্তাহ লাগতে পারে এবং এই আবেদনগুলো সাধারণত বৃহস্পতিবারে শুনেন আদালত। কাজেই কার্যতালিকায় কত মামলা আছে এসবের উপর নির্ভর করে, সঠিকভাবে এক্স্যাক্টলি কত দিনে হবে সেটা বলা যায় না, তবে আমরা আশা করছি এটা অচিরেই শুনানি শুরু হবে এবং আমরা একটা রায়ের দিকে যেতে পারবো। রিভিউর কথা বলছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রক্রিয়া, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমার মনে হয় আপিল বিভাগের থেকে আমাদের কিছু নির্দেশনা এবং আরো আলাপ আলোচনার প্রয়োজন এই কারণে আছে যে ভবিষ্যতেও আমাদের সংবিধানের হয়তো আরো সংশোধনী হবে। আদালত যেই যুক্তিতে প্রক্রিয়াগত ভুলগুলোকে মার্জনা করেছেন সেটা হলো যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিছু ভালো জিনিসও সংবিধানে সংযুক্ত করা হয়েছে। কাজে আদালত ভেবেছেন যদি প্রক্রিয়াগত ত্রুটির কারণে পুরো সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে এই ভালো জিনিসগুলো বাতিল, কিন্তু এটা একটু সমস্যা আছে এই চিন্তাধারার এই ক্ষেত্রে যে এইরকম হলে যে কোনো সরকার একটা খারাপ প্রক্রিয়ার মাধ্যমে একটা খারাপ সংশোধনী পাশ করে দু একটা ভালো জিনিসের মধ্যে জুড়ে দিতে পারে যাতে করে সংশোধনীটা টিকে যায়। তো ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক শাসন প্রক্রিয়া যাতে উন্নততর হয় সেই জন্য এই জিনিসগুলো আমার মনে হয় আরো গভীরভাবে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে এবং সেই কারণে আমরা এগুলো অ্যাপিল করে দেখবো যে অ্যাপিল বিভাগ কি একই রকম মনে করছেন না ওনারা ভাবছেন যে এটাকে আরো বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। এবং আমি যেটা বলছিলাম যে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নয়, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। এটা ইনফ্যাক্ট আমাদের এই দুটো বইতে আপনারা বেশ ভালো করেই পাবেন। কাজেই আমরা এটা অ্যাপিল করে আমরা অ্যাপিলটা কবে করব? হ্যাঁ অ্যাপিল আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তো হাইকোর্টেও পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছিলাম, কাজে সেটা যেহেতু হয়নি আমাদের অ্যাপিলের গ্রাউন্ড তো সেটাই।